আমার কোচিং এ ইকোনমিক্স পড়ানো 7 বছরের অভিজ্ঞতার আলোকে এই ক্লাস। আশা করছি আপনারা সবকিছুই কমন পাবেন। তো কমন পেলে ভাববেন না যে আমি প্রশ্ন পেয়ে গেছি। তো শুরু করা যাক। প্রথম অধ্যায় থেকে উৎপাদন সমরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমরা এটাই করবো, আশা করছি এটাই পরীক্ষায় আসবে। উৎপাদন সমরেখা হলো কোন একটা দ্রব্য কোনটা কি পরিমাণ উৎপাদন করলে একটা সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায় তাকে উৎপাদন সমরেখা বলে। যেমন আমার থেকে একটা জমি আছে এবং আমি ওই জমিতে দুইটা দ্রব্য উৎপাদন করব। তো কোনটা কি পরিমাণ উৎপাদন করলে আমরা ওই সম্পদটা সুষ্ঠু ব্যবহার করতে পারি, সেই যে রেখাটা ওইটাকে আমরা মূলত বলি উৎপাদন সম্ভাবনা রেখা। তো আমরা এখানে একটা সূচি নিয়ে নিলাম এবং এখান থেকে পিভিসি আমরা নির্ণয় করব এক্স এবং ওয়াই দ্রব্যের। তো একটা রেখা আঁকতে হলে একটা রেখার ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ থাকে, সেটা অর্থনীতির সবগুলো চিত্রে সেম হবে। তো যে চিত্রটা আঁকতে হয় তার মানগুলো সবসময় উপরে রাখতে হয়। কিন্তু এখানে উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে উৎপাদনের কোনো মান থাকে না, এখানে এক্স এবং ওয়াই ধ্রুব থাকে। তো কনফিউশন না হওয়ার জন্য আমরা প্রথম কলামের অংশগুলো নিচে ধরবো এবং পরের কলাম বা ওয়াই এর যে কলামটা এগুলো উপরে ধরবো। তো আমি নিচে এক্স দ্রব্য এবং উপরে ওয়াই দ্রব্যের মানগুলো ধরে নিব। এখানে সর্বোচ্চ মান আছে হলো 110 এবং ওয়াই এর মধ্যে সর্বোচ্চ মান আছে 110। তো আমরা সেই হিসাব করে মানগুলো ধরবো। আমরা এখানে চাইলে 20 করে করেও ধরে নিতে পারি। যেহেতু এখানে মান হলো 110, আমরা 20 করে মানগুলো ধরে নিচ্ছি লম্ব অক্ষে এবং ভূমি অক্ষে। তো আমরা ভূমি অক্ষে সেম মানটাই ধরছি। এখানে যেহেতু সর্বোচ্চ মান 110, তো এখানেও আমরা চাইলে 20 করে ধরতে পারি। আপনারা চাইলে অন্য কোনো সংখ্যাও ধরতে পারেন, কোনো ব্যাপার না। তো আমি এখানে মানগুলো ধরে নিলাম, এবার আমরা চিত্রটা আঁকবো। এক্স সমান 0 একক হলে ওয়াই এর মান হলো 110 একক। তো এখানে জিরোতে বিন্দু দেওয়া যায় না, কেন হচ্ছে একই সমরেখার মধ্যে আছে। সেক্ষেত্রে আমরা বিন্দুটা দিব হলো 110 এর মধ্যে। তো এখানে যে 110 এটা হচ্ছে ওয়াই এর মান, সেক্ষেত্রে আমরা বিন্দুটা ওয়াই এর 110 এর এখানে দিব। 110 হচ্ছে 100 এবং 120 এর যে মাঝখানের বিন্দুটা এটা হলো 110। আমরা একটা বিন্দু পেয়ে গেলাম। এরপর আমরা দ্বিতীয়টা করব। দ্বিতীয়টা এক্স 40 একক হলে ওয়াই হচ্ছে 90 একক। তো এক্স থেকে 40 এবং ওয়াই থেকে 90, 90 হচ্ছে 80 এবং 100 এর মাঝামাঝি বিন্দুটা। এরপর 80 একক হলে 60 একক। তো আমরা এক্স থেকে 80 একক নিলাম এবং ওয়াই থেকে নিলাম 60 একক। তো আমরা আরেকটা বিন্দু পেলাম। এরপর এক্স ডুব্ব 110 হলে ওয়াই ডুব্ব 0। তো জিরোতে যদি বিন্দু দেওয়া যায় না, সেক্ষেত্রে আমরা বিন্দু দেবো 110। এখন 110 হচ্ছে ওয়াই এর মান। তো সেক্ষেত্রে আমরা বিন্দুটা দিব হচ্ছে ওয়াই এর মধ্যে। সরি, এটা এক্স এর মান, আমরা বিন্দুটা দিলাম হচ্ছে এক্স এর মধ্যে। তো আমরা এখন এই যে বিন্দুগুলো এগুলো যোগ করব, এগুলো যে একদম স্কেল সমান হবে এমন না, আমরা যেরকম বিন্দুগুলো পাবো সেরকমই যোগ করে দিব। তো এখানে যোগ করার পর আমরা এখন সংমিশ্রণ বিন্দুগুলো দিব, যেখান থেকে শুরু হবে এ বি সি, এভাবে আমরা বিন্দুগুলো দিব। এরপর বিন্দুগুলো আমরা যোগ করলাম। তো এটা ব্যাখ্যা লেখার সময় খুব সিম্পল, সবগুলো চিত্রের ব্যাখ্যায় সেম হয়। আমরা ভূমি অক্ষে কি ধরলাম এবং লম্ব অক্ষে কি ধরলাম সেটা বলবো। ভূমি অক্ষে এক্স ধ্রুব ধরলাম, লম্ব অক্ষে ওয়াই ধ্রুব ধরলাম। এবং এখানের মধ্যে এক্স সমান 0 হলে ওয়াই এর মান হলো 110 এবং এদের সমন্বয় বিন্দু এ। একইভাবে সমন্বয় বিন্দু বি সি ডি নির্ণয় করি, এ বি সি ডি যোগ করি। সুতরাং এ বি সি ডি হলো মূলত আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। তো এটাকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি লিখি। এরপর আমরা আসি আমাদের যে পরের প্রশ্নটা, ঘ নাম্বারে। এখানে আমাদের দুটা শর্ত দেওয়া আছে। তো এই শর্তগুলো আমরা এখানে যে চিত্রটা সেখানের মধ্যে প্রতিস্থাপন করব। তো এই যে গ নাম্বারটা আমাদের আবার করতে হবে। গ নাম্বারটা করার জন্য আমরা গ এর চিত্রের মধ্যে আমাদের যে নতুন কন্ডিশন গুলো দেওয়া আছে সেগুলো অ্যাড করব মূলত। তো এখানে যে কন্ডিশনটা এক্স সমান 110 হলে ওয়াই সমান 30 একক। তো আমরা আমাদের যে চিত্রটা আবার আঁকার পর আমরা নতুন শর্তটা অ্যাড করছি। এক্স এর মান যেহেতু 110 এবং ওয়াই এর মান হচ্ছে 30, তো আমরা এখানে যে বিন্দুটা পাচ্ছি সেটা হলো মূলত উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে চলে যাচ্ছে। তো এখানে যে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে আমরা একটা বিন্দু পেলাম। এরপর আমাদের যে আরেকটা কন্ডিশন দেওয়া আছে সেটা হলো এক্স সমান 80 একক এবং ওয়াই সমান 50 একক। আমি সরি, প্রথমটা পরে করে ফেলেছি, সমস্যা নেই, আপনারা আগে বা পরে করতে পারেন। তো এখানে আমরা নতুন কন্ডিশন অ্যাড করব। 80 এক্স এক্স এর মানে 80 একক এবং ওয়াই এর মানে 50 একক হলে আমরা এখানে যে বিন্দুটা পাচ্ছি সেই বিন্দুটা মূলত উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরে আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে একটা ভেতরে একটা বিন্দু পেলাম। তো এই যে এখানে আমরা দুইটা বিন্দু পেলাম, একটা উৎপাদন সমরেখার বাইরে, একটা উৎপাদন সমরেখার ভেতরে, আমরা দুইটাকে ই এবং এফ দিয়ে প্রকাশ করলাম। এবার আমরা একটু ব্যাখ্যা করব আসলে এগুলো দ্বারা কি বোঝায়। উৎপাদন সমরেখার বাইরে কোনো বিন্দুতে একদমই উৎপাদন করা যায় না,
কারণ হচ্ছে আমাদের সম্পদ সীমিত এবং এই যে ভেতরের বিন্দুতে উৎপাদন করা যায়, কিন্তু এখানের মধ্যে যে বিষয়টা, উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরের কোনো বিন্দুতে উৎপাদন করলে উৎপাদন হয়, কিন্তু সেটা যৌক্তিক না। কারণ হলো সম্পদের অপচয় হয়, কারণ আমরা তো 80 এককের সাথে সেটাকে উৎপাদন করবো, তাহলে আমি 50 একক কেন উৎপাদন করব? তো এবং একইভাবে হচ্ছে আমরা যে আমাদের আরেকটা শর্ত দেওয়া আছে, যেটা x সমান 110 এবং y সমান 30 একক। তো এটা যেহেতু উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে চলে যায়, যে বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এই বিন্দু। তো উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের যে যে বিন্দুটা এরিয়ার বাইরে, তো সেখানে আমরা একদমই উৎপাদন করতে পারবো না, কারণ হচ্ছে আমাদের সম্পদটা হচ্ছে সীমিত। তো আমরা ব্যাখ্যাগুলো এভাবেই লিখবো মূলত। আঁকার পর আমরা যা যা করেছি তাতে অ্যাড করে দিব। তো এই এই এটাই হলো আমাদের মূলত, মানে এই দুইটা সংমিশ্রণে উৎপাদনের যৌক্তিকতা, অর্থাৎ উৎপাদন সম্ভব কিনা। তো পরীক্ষায় হয়তো দুইটা কন্ডিশন না দিয়ে একটা শর্ত দিতে পারে, তো একটা শর্ত দিলে আমরা একটাই করব, আর দুটাই দিলে আমরা এইভাবে দুটাই বর্ণনা করে দিব। তো এটাই ছিল আমাদের প্রথম অধ্যায়ের যে অংশটা। আশা করছি এটা আপনারা কমন পাবেন। তো এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে আসি। দ্বিতীয় অধ্যায়ে আমরা এখান থেকে আয়ু রেখা নির্ণয় করব। তো কোন একটা রেখা নির্ণয় করার জন্য ওই রেখার মানগুলো থাকতে হয় বা সূচিটা থাকতে হয়। তো এখানে টিও দেওয়া আছে, আমরা টিও থেকে যে আয়ুর মানগুলো বের করব। আমি সূচিটা তৈরি করে নিলাম। তো টিও থেকে আয়ু এর মান বের করার একটা সূত্র আছে। আমরা আয়ুটা বের করার জন্য যে সূত্রটা, সেটা হচ্ছে টিউ ডিভাইডেড বাই কিউ, অর্থাৎ টিউর মানগুলোকে যদি আমরা কিউ দিয়ে ভাগ করি তাহলে আমরা আয়ুর মান পাবো। অর্থাৎ আমরা এভারেজ বের করতে গেলে বা গড় বের করতে গেলে মূলত মোটকে ভাগ করতে হয়। আচ্ছা, আমরা এটা ভাগ করলাম, টিউ কে কিউ দিয়ে ভাগ করে করে আমরা মানগুলো বসিয়ে নিই। অর্থাৎ টিউ এর মানগুলোকে আমরা কিউ দিয়ে ভাগ করছি। তো ভাগ করে করে আমরা এখানে যে মানগুলো পাচ্ছি সেগুলো আমরা সূচিতে প্রকাশ করছি। আপনারা ক্যালকুলেটর ইউজ করে বা হাতে হাতেও করে ফেলতে পারেন। তো আমরা এখানে আয়ুর মানগুলো পেয়ে গেলাম। এবার আমরা এটা একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। আমরা জানি একটা চিত্রের মধ্যে ভূমি অক্ষ থাকে এবং লম্ব অক্ষ থাকে। তো যে রেখা আঁকতে বলে সেই রেখার মানগুলো উপরে ধরতে হয়। তো আমরা এর মানগুলো উপরে ধরলাম এবং নিচে ধরবো হলো কিউ এর মান। এবার আমরা কিউ এর মানগুলো নিয়ে নিচ্ছি 1 2 3 4 5, যেহেতু এটা এক এক করে আছে এবং আমাদের এতে সর্বোচ্চ মান হচ্ছে 15। তো সেক্ষেত্রে আমরা চাইলে 2 2 করে ধরতে পারি, আপনারা চাইলে এক এক করে ধরতে পারেন, কোনো ব্যাপার না। তো আমি 2 2 করে নিয়ে নিচ্ছি এই মানগুলো। এরপর আমরা এটা শুরু করি। কিউ সমান 1 হলে এর মান হচ্ছে 15। তো আমরা এটা দিয়ে দিলাম, আমরা একটা বিন্দু পেলাম। একইভাবে 2 একক হলে এর মান হচ্ছে 12.5। 12.5 12 থেকে সামান্য একটু বাড়িয়ে দিলে হয়ে যাবে, দশমিক নিয়ে টেনশন করার দরকার নাই। 3 এর মান হচ্ছে 10। তো আমরা 3 এবং 10 করলাম। এবং কিউ সমান 4 হলে আমাদের এর মান হচ্ছে 7। তো আমরা 7 হলো 6 এবং 8 এর মাঝামাঝি যে মানটা, এটা আমরা নিলাম। এরপর কিউ সমান 5 হলে এর মান হচ্ছে 5। তো 5 হচ্ছে 4 এবং 6 এর মাঝামাঝি। তো আমরা এখানে যে মানটা নিয়ে নিলাম। এবার আমরা বিন্দুগুলো যোগ করব জাস্ট। তো এবং এখানে আমরা সংমিশ্রণের যে বিন্দুগুলো সেগুলো দিয়ে দিলাম। তো এটা হয়ে গেল মূলত আমাদের আয়ু রেখা। তো আয়ু মানে হচ্ছে এভারেজ ইউটিলিটি বা গড় উপযোগ রেখা। তো এটা এভাবে আমরা মূলত গড় উপযোগ রেখাটা নির্ণয় করব আয়ু থেকে, আয়ু সূচি করার পর এবং সেটা রেখাতে প্রকাশ করার মাধ্যমে। এবার আমরা ঘ নাম্বারে আসি। ঘ নাম্বারে বললো উদ্দীপকটি কোন বিধিকে সমর্থন করে। এখানে দ্বিতীয়তে আমাদের দুটা বিধি আছে, একটা হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এবং একটা হলো ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধি। তো আমরা এখানে কিভাবে বুঝবো যে এটা যে ক্রমহ্রাসমান বা ক্রমবর্ধমান। তো এখানে যেহেতু প্রান্তিক এর একটা মান আসছে, তো আমাদেরকে এটা করার জন্য আমাদের প্রান্তিক উপযোগের মানগুলো বের করতে হবে। তো আমরা প্রান্তিক উপযোগের মানগুলো মূলত মোট উপযোগের থেকে নির্ণয় করি। তো এবার আমরা দেখবো এটা কেন ক্রমহ্রাসমান। আমরা এখানে দেখছি 1 এককের সাথে টোটাল ইউটিলিটি হচ্ছে 15 এবং 2 এর সাথে হলো 25। তো 1 একক দিয়ে যদি 15 হয়, 2 একক দিয়ে 30 হওয়ার কথা, কিন্তু এখানে হলো 25। এবং 3 একক দিয়ে হওয়ার কথা 45, কিন্তু এখানে হচ্ছে 30। তো এখানের মধ্যে যে মানগুলো যে বাড়তেছে ঠিক আছে, কিন্তু সেটা বাড়ছে কম করে করে বাড়ছে। তো সেটাকে আমরা বলি ক্রমহ্রাসমান। তো যখন মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে তখন সেটাকে আমরা বলি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তো সেক্ষেত্রে প্রান্তিক উপযোগের মানগুলো আমরা দেখতে পাই যে এগুলো কমে যায়, অর্থাৎ ক্রমানুসারে কমে যায়। অর্থাৎ মোট উপযোগ যদি ক্রমানুসারে বাড়ে বা ক্রমহ্রাসমান হারে বাড়ে, তখন সেটাকে আমরা বলি মূলত প্রান্তিক উপযোগ রেখা, যেটাকে আমরা এমইউ দিয়ে প্রকাশ করব। প্রথমে প্রান্তিক উপযোগ নির্ণয় করব এবং সেটা আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। তো আমি এখানে সূচিটা রেডি করে নিচ্ছি। তো এখানে এমইউ বের করে একটা সূত্র আছে, এটা হলো ডেল্টা কিউ বাই ডেল্টা, সরি ডেল্টা এমইউ বাই ডেল্টা কিউ। তো
তো আমরা এই সূত্র যদিও কেউ ইউজ করি না, আমরা শর্টকাট করে ফেলবো। ওই কিউ এর যে প্রথমটা সেটা আমরা বসিয়ে দিব। এবার কিউর ঘরের দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করে করে বসিয়ে দিলে আমরা মূলত এমইউ এর মানগুলো পাবো। তো 30 থেকে 25 গেলে এখানে 5 এবং এখানে 0 এবং এখানে হলো -5। তো আমরা এখানে একটা মাইনাস পেয়েছি। মাইনাসের মানগুলো আমাদেরকে সবসময় নিচের দিকে দিতে হয়, তো আমরা সেটা চিত্রের মাধ্যমে এখন দেখবো। তো আমরা চিত্রের মধ্যে লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ নিয়ে নিলাম। যে রেখা আঁকতে হয় সেই রেখার মানগুলো উপর ধরতে হয়, এই জন্য আমরা এমইউ এর মানগুলো উপরে ধরছি এবং নিচে ধরবো কিউ এর মান। তো এখানে কিউতে যে সর্বোচ্চ 5, এই জন্য আমরা এখানে এক এক করে নিয়ে নিচ্ছি 1 থেকে 5, এবং এমইউতে সর্বোচ্চ মান হলো 15। তো এখানেও আমরা, এখানে যেহেতু শুধু তিনটাই মান আছে 5, 10, 15, সেজন্য আমরা সেখানে চাইলে 5 করে নিতে পারি। আপনারা চাইলে 2 করে নিতে পারেন, কোনো ব্যাপার না। এবং এখানে একটা মাইনাস আছে, আমরা জানি -0 থেকে ছোট, সেক্ষেত্রে মাইনাসের মান হবে 0 এর নিচে বা -5। আমরা এভাবেই দিব, মাইনাসের মানগুলো অর্থাৎ 0 এর নিচে দিতে হবে। তো কিউ সমান 1 একক হলে এম এর মান হলো হচ্ছে 15, তো আমরা এটা আঁকলাম। এবং এরপর কিউ মান 2 হলে এটা হলো 10, তো এটাও আমরা আঁকলাম। এরপর বিন্দুটা হলো 5, তো এটা আমরা আঁকলাম। এরপর 4 এককের মান হলো 0, 0 তে যদি বিন্দু দেওয়া যায় না তাহলে বিন্দুটা দিতে হবে 4 এ, তো আমরা 4 এ বিন্দুটা দিলাম। এবং 5 একক হলে আমাদের মান হচ্ছে -5, তো -5 যেহেতু নিচে, তো আমরা এই যে মানটা এটা একটু উপরের দিকে লিখি এবং এখানের মধ্যে যে মাইনাসের মানটা আমরা এটা বসিয়ে দিলাম। তো এখন আমরা জাস্ট যে আমাদের বিন্দুগুলো যোগ করে দিব। যোগ করে দেওয়ার পর আমরা মূলত এখানে যে বিন্দুগুলোর সংমিশ্রণগুলো দিয়ে দিলাম এবং এরপর আমরা যে এটার রেখাটা প্রান্তিক উপযোগ রেখা এটা লিখলাম। এই প্রান্তিক উপযোগ রেখার মাধ্যমে আমরা মূলত এটা যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সেটা প্রকাশ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে যে বিধিটার কথা বলা হচ্ছে এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, কারণ হচ্ছে এখানে এই টিউর মানগুলো বা মোট উপযোগের মানগুলো ক্রমহ্রাসমান হারে বাড়ছে, অর্থাৎ সরাসরি না বেড়ে কম করে বাড়ছে। সেজন্য দেখা যাচ্ছে প্রান্তিক উপযোগের মানগুলো কমে আসছে এবং সিরিয়ালি কমে আসছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হলো একটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক শুরু করি। আমরা সমীকরণ থেকে মূলত এই যে আমাদের ভারসাম্য নির্ণয় করব, এটা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আশা করা যায় এটা পরীক্ষায় আসবে। তো আমাদের দুইটা সমীকরণ দেওয়া থাকবে, একটা চাহিদার সমীকরণ এবং একটা যোগান সমীকরণ। ওই সমীকরণ থেকে আমরা মূলত এটা নির্ণয় করব। আমি সমীকরণগুলো এখানে লিখে নিলাম। এখানে আমরা যে একটা সমীকরণের 3টা প্রশ্ন দিলাম, এখান থেকে শেষে 2টা আসার সম্ভাবনা বেশি। তাও আমি আরেকটা প্রশ্ন অ্যাড করে দিলাম যাতে আপনারা সহজে এটা বুঝতে পারেন। তো এখানের মধ্যে আমাদের যে 2টা সমীকরণ দেওয়া থাকবে এবং সেখান থেকে আমাদেরকে প্রশ্ন বের করতে হবে। একটা চাহিদা সমীকরণ বা কিউডি মানে হলো কোয়ান্টিটি অফ ডিমান্ড, এবং আরেকটা হচ্ছে কিউএস অর্থাৎ কোয়ান্টিটি অফ সাপ্লাই অর্থাৎ যোগান সমীকরণ। তো আমরা এই 2টা সমীকরণ থেকে মূলত ভারসাম্য বের করব। তো আমাদের যে এখানে যে প্রথম নাম্বারটা, এই 1 নাম্বারটা আমাদেরকে এখানে চাহিদা রেখা আঁকতে হবে। আমরা জানি রেখা আঁকতে হলে আমাদের একটা সূচি দরকার হয় এবং পি এর মান বসিয়ে আমরা একটা সূচি তৈরি করব। পি এর মানটা আমরা নিচ থেকে ধরবো। তো আমরা এখানে লিখে নিলাম আমাদের যে সমীকরণটা। তো এটা লেখার পর আমরা পি এর মান নিচ থেকে ধরবো। আমাদেরকে এমন মান ধরতে হবে যাতে এটা মাইনাস না আসছে না। আমরা ছোট ছোট মান ধরলাম পি সমান 1 হলে। তো আমরা এখানে জাস্ট পি এর মানটা আমাদের এই সমীকরণের মধ্যে বসাবো, অর্থাৎ পি এর জায়গায় 1 বসাবো। তো সেক্ষেত্রে আমরা একটা মান পাবো। তো আমরা এটা মানটা বের করি। তো কিউডি সমান হবে 25 মাইনাস 2 ইন্টু 1, যেহেতু পি এর মান 1। তো আমরা পেলাম হলো 23। একইভাবে আমরা পি এর মান 2 ধরে করব। এভাবে আমরা একটার পর একটা করবো। আমরা মূলত 3টা মান নেই আমাদের জন্য এনাফ। তো আমরা এখান থেকে লিখলাম, এখানে আমরা 21 পেলাম এবং পি সমান 3 হলে আমরা এখানে কিউডি সমীকরণে আমাদের মানটা বসালাম 25 মাইনাস 2 ইন্টু 3, যেহেতু পি এর মান 3। তো এখান থেকে আমরা পাচ্ছি হলো 19। তো এখানে আমরা 3টা করলেও চলবে। এই এই যে মানগুলো, এখন এই মানগুলো আমরা একটা সূচিতে প্রকাশ করব। তো সূচিতে এখানে থাকবে মূলত একটা পি এবং কিউডি। পি মানে দাম, এখানে আমরা দাম এবং কিউডি এর মানটা বের করলাম। তো পি সমান 1 হলে কিউডি এর পরিমাণ ছিল হলো আমাদের মূলত 23, আর 2 হলে হচ্ছে 21 এবং 3 হলে হলো 19। তো এখন আমরা এই সূচির আলোকে এই যে আমাদের যে রেখাটা ওই রেখাটা আঁকবো। তো এখানে একটা বিষয় মনে, তো আমরা রেখাটা নিয়ে নিলাম ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ। আমরা জানি সবগুলো চিত্রে যে রেখা আঁকতে হয় তার মানগুলো উপরে ধরতে হয়, কিন্তু চাহিদা এবং যোগানের ক্ষেত্রে এটা একটু ভিন্ন। চাহিদা এবং যোগানের ক্ষেত্রে যেটা আঁকতে হয় সেটা মানটা আমরা মূলত নিচের দিকে লিখি এবং উপর দিকে থাকে হলো দাম। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, আর বাকি সবগুলো চিত্রে যেটা আঁকতে হয় সেটা উপরে থাকবে। তো আমরা উপরে পি এর মানগুলো ধরে নিলাম 1, 2, 3, এবং এখানে কিউতে যেহেতু মানগুলো শুরু হচ্ছে 19 থেকে, তো আমরা এখানে 2 করে ধরলে বিষয়টা মানে
চিত্রগুলো একদম উপরের দিকে উঠে যাবে। তো আমরা চাইলে প্রথমের যে অংশটা সেটা বাদ দিতে পারি এইভাবে একটা চিহ্ন দিয়ে। অর্থাৎ এই চিহ্নের ভেতরে থাকবে হলো 0 থেকে 18, এবং আমরা 19 থেকে শুরু করতে পারি। অর্থাৎ 19 থেকে আমরা 2 ঘরে হিসাব করব। অর্থাৎ আমরা যে 18 পর্যন্ত এই ঘরগুলো বাদ রাখলাম। এটা আপনারা হয়তো আপনাদের যে ক্লাস 10-এ এটা করেছিলেন পরিসংখ্যানের মধ্যে। তো আমরা মানগুলো ধরি, 19 থেকে আমরা শুরু করি 19। এবার হলো আমরা 2 করে ধরছি 21, তারপর হলো 23। এবার আমরা চিত্রটা আঁকবো। তো এখানের মধ্যে পি সমান যদি 1 টাকা হয় বা 1 হয়, তাহলে কিউডি এর মান হচ্ছে আমাদের 23। তো আমরা এখানে একটা বিন্দু পেলাম। এরপর 2 টাকা হলে আমাদের মান হচ্ছে 21। তো আমরা 21টা নিলাম। এরপর হলো 19। তো আমরা এটা আঁকলাম বিন্দুটা। এবার আমরা বিন্দুগুলো যোগ করব। বিন্দুগুলো যোগ করার পর আমরা এখানে যে সংমিশ্রণগুলো বিন্দুগুলো দিয়ে দিব। এখানে সংমিশ্রণ বিন্দু দেওয়ার জন্য যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে দিতে হবে। তো আমরা বিন্দুগুলো দিয়ে দিলাম। তো এখানের মধ্যে আমরা যে রেখাটা পেলাম এটা ব্যাখ্যা ভূমি অক্ষে কিউডি এবং লম্ব অক্ষে পি ধরি। তো এখানে পি সমান যদি হয় 1, তাহলে এটার মান হলো 23। তাহলে সমদ্বিবিন্দু এবং একইভাবে বিসি নির্ণয় করি, বিসি যোগ করি, তাহলে বিসি হচ্ছে নির্ণেয় রেখা। তো আমরা এর পরেরটাতে চলে আসি। এটা মূলত আমাদের পরীক্ষায় আসবে। আমরা উদ্দীপকের আলোকে ভারসাম্য নির্ণয় করব এই যে সমীকরণ দুটার মাধ্যমে। তো আমরা জানি যে ভারসাম্য সমান হচ্ছে চাহিদা সমান যোগান, অর্থাৎ চাহিদা এবং যোগান যখন সমান হয় তখন সেটাকে আমরা মূলত ভারসাম্য বলি। তো আমরা লিখি উদ্দীপক থেকে পাই আমাদের উদ্দীপকের মানগুলো। তো আমরা উদ্দীপক থেকে যে সমীকরণ দুটা পেলাম এগুলো লিখে নিলাম। এরপর আমরা জানি ভারসাম্য মানে হচ্ছে চাহিদা সমান যোগান, অর্থাৎ চাহিদা এবং যোগান যখন সমান তখন ভারসাম্য বলি আমরা। তো এই যে এক্ষেত্রে আমরা লিখতে পারি, আমরা জানি ভারসাম্য সমান কিউডি সমান কিউএস। আমি এটাই লিখছি। তো এবার আমরা কিউডি এর জায়গায় কিউডি সমীকরণ এবং কিউএস এর জায়গায় কিউএস সমীকরণটা দিয়ে দিব। তো কিউডি সমান হচ্ছে ছিল আমাদের 25 - 2p, এবং কিউএস এর জায়গায় কিউএস এর সমীকরণটা দিয়ে দিব। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি 25 - 2p, এবং এখানে এদিকে হলো -5 + p। তো আমরা এখন এই যে পি গুলো একদিকে নিয়ে আসবো এবং সংখ্যাগুলো একদিকে নিয়ে যাবো। তো এদিকে আছে -2p, এটা +2p, এদিকে আসলে হবে -p, এবং এখানে -5 আছে, +20 ওদিকে চলে গেলে হবে -25। আমরা জানি পক্ষান্তর করলে মানগুলো চেঞ্জ হয়। তো এখানে আমরা যোগ করে পেলাম -3p, এবং এখানে পাচ্ছি -30। এবার আমরা এখান থেকে পি এর মানটা বের করব। তো পি এর মান বের করার জন্য আমরা -3 ডান পাশে নিয়ে যাব, অর্থাৎ পক্ষান্তর করবো, গুণ থাকলে ভাগ হবে। তো এখানে আমরা পি এর মান পেলাম 10। তো আমরা জানি পি মান হচ্ছে প্রাইস বা দাম, এবং এই যে দামটা এটা আসলে হচ্ছে ভারসাম্য থেকে, এই জন্য আমরা এটাকে বলি ভারসাম্য দাম। এখন এই যে ভারসাম্য দামটা, এই যে আমাদের দাম এবং পরিমাণ বের করতে বলা হয়েছে। তো আমরা এই যে মানটা আমাদের সমীকরণগুলোতে বসাবো এবং বসিয়ে আমরা পরিমাণটা বের করব। তো আমাদের যে কিউডি সমীকরণটা এখানে আমরা বসাবো। তো পি সমান যদি 10 হয়, তাহলে আমরা আগে কিউডি এবং পিএস বের করতে হবে। কিউডিতে আমরা পি এর জায়গায় যে 10 এই মানটা বসাবো। তাহলে আমরা পাচ্ছি এখানে 5, এবং একইভাবে যোগানেও আমরা মানটা বসাবো। পি এর মান হলো 10, তাহলে আমরা পাচ্ছি এখানে 5। তো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারসাম্য দাম হচ্ছে 10, এবং যে পরিমাণ যেহেতু দুটাই সমান তার মানে এটার দ্বারা ভারসাম্য নির্দেশ করছে, অর্থাৎ এখানে ভারসাম্য যে পরিমাণটা হলো 5। তো এভাবেই আমরা এটা করব। এবার আমরা 3 নম্বরে আসি। দাম যদি 60 টাকা হয় তাহলে কি হবে? এখানে আমাদের জাস্ট পি এর জায়গায় 10 এর জায়গায় 60টাই দিয়ে দিব। তো আপনারা একটু খেয়াল করুন, পি সমান 7 হলে আমরা এখানে যে সমীকরণগুলো আছে এই যে সমীকরণ থেকে আমরা এই যে মানগুলো বের করব। তো এখানে আমাদের যে দুইটা সমীকরণ আছে ওই সমীকরণগুলোতে আমরা পি এর মান 7 বসাবো। তো পি সমান যদি 7 হয় তাহলে কিউডিতে আমরা একটা মান পাচ্ছি এখন 25 - 2 × 10 এর জায়গায় হবে 7। তো এখানে আমরা পাচ্ছি মূলত 11। এরপর আসি হচ্ছে আমাদের যোগান সমীকরণটাতে আমরা মানটা বসালাম। তো এখানে পাচ্ছি 2। তো এখানে আমাদের এখানে দেখা যাচ্ছে যোগানের মান হলো 2 এবং চাহিদার মান হচ্ছে 11, অর্থাৎ যোগান থেকে চাহিদার পরিমাণটা অনেক বেশি। তো এরকম হলে আমাদেরকে যদি বলে এখানে যে বাজারের অবস্থা ব্যাখ্যা করার জন্য, তখন কি হবে? এখানে মূলত যেহেতু চাহিদা অনেক বেশি এবং যোগান অনেক কম, তো সেক্ষেত্রে একটা জিনিসের দাম বেড়ে যাবে। কারণ হচ্ছে চাহিদার থেকে যদি যোগান কম হয়, অর্থাৎ আমার দরকার 11টা কিন্তু জমা আছে 2টা, অর্থাৎ দোকানদার কাছে আছে 2টা, তাহলে সে চাইবে স্বাভাবিকভাবে দাম বেড়ে যাবে।
তো এক্ষেত্রে আমাদের যে ভারসাম্যটা, তাহলে আমাদের প্রথম অংশটা হবে আমাদের ভারসাম্যটা বিঘ্নিত হবে। এবং যেহেতু চাহিদার পরিমাণ অনেক বেশি, সেহেতু ওই যে দোকানদার বা বাজারে যে কোনো একটা দ্রব্যের দামটা অনেক বেশি বেড়ে যাবে, কারণ হচ্ছে আমাদের যোগান হচ্ছে 2 একক এবং চাহিদা হচ্ছে 11 একক। আমাদের এখনের টপিক হচ্ছে স্থিতিস্থাপকতা। এটা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ এখান থেকে আসার সম্ভাবনা একদম 99% বলা যায়। তো এখানে যে স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা হচ্ছে মূলত 3 ধরনের। তো আপনারা এখানে প্রশ্নটা দেখতে পাচ্ছেন। তো প্রশ্নের মধ্যে এখানে আমরা আমাদের স্থিতিস্থাপকতার সূত্রটা লিখলাম। এই সূত্রের মধ্যে জাস্ট কিছুটা চেঞ্জ করলে দাম, স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা এবং আর স্থিতিস্থাপকতার সূত্রগুলো আমরা পেয়ে যাব। আমরা যদি দামের জায়গায় ওয়াই দিই, তখন সেটা হবে আই স্থিতিস্থাপকতা, অর্থাৎ পি হচ্ছে প্রাইস অর্থাৎ দাম স্থিতিস্থাপকতা, এবং ওয়াই হচ্ছে যে ইনকাম বা আই স্থিতিস্থাপকতা। তো আমরা জাস্ট এখানে সূত্রগুলো একটু চেঞ্জ হবে, এবং এখানের মধ্যে আমরা প্রথমে বের করব এক্স দ্রব্যের স্থিতিস্থাপকতা। তো এখানে এক্স দ্রব্যের পি দেওয়া আছে, অর্থাৎ প্রাইস অফ এক্স, অর্থাৎ এক্স দ্রব্যের দাম এখানে হচ্ছে কিউডি এক্স, অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড অফ এক্স, এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ। এবং এরপর দেওয়া আছে হচ্ছে ওয়াই দ্রব্যের চাহিদার পরিমাণ। তো আমরা যেহেতু এক্স দ্রব্যের স্থিতিস্থাপকতা হচ্ছে 3টা, এখানে আমরা কেমনে বুঝবো আমাদেরকে কোন স্থিতিস্থাপকতা বলা হয়েছে। তো এখানে যেহেতু এক্স দ্রব্যের আমাদের যে দামটা দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা ধরে নেব এটা আমাদেরকে, এই যে দাম যেহেতু দেওয়া আছে, তো সেহেতু আমরা ধরে নেব এটা আমাদেরকে এক্স দ্রব্যের দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এখানে নির্ণয় করার জন্য একটা সূচি তৈরি করে নিব আলাদা করে, কারণ এখানে 2টা দ্রব্যের এক কম্বাইন সূচি আছে। তো আমরা জাস্ট এক্স দ্রব্যের জন্য একটা সূচি তৈরি করে নিব। তো সূচির মধ্যে থাকবে হচ্ছে প্রাইস অফ এক্স এবং কিউডি অফ এক্স, অর্থাৎ হচ্ছে এক্স দ্রব্যের দাম এবং এক্স দ্রব্যের পরিমাণ। আমরা ওয়াইটা বাদ রাখবো, কারণ ওয়াইটা সহ একটা কম্বাইন প্রশ্ন আছে এখানে, যেটা আমরা আর স্থিতিস্থাপকতা করবো। তো আমরা এখানে মানগুলো লিখে নিচ্ছি। আমাদের সূচি করা শেষ। আর আমরা এই সূত্রের মধ্যে জাস্ট আমাদের মানগুলো বের করব। তো আমরা জানি একটা চাহিদার যে দাম স্থিতিস্থাপকতা, এটা সূত্র হলো যে আমাদের যে সূত্রটা এখানে দেওয়া আছে আমরা ওই সূত্রটাই লিখতে পারি। আমরা জাস্ট কিছু অক্ষর অ্যাড করব এখানে, যেহেতু আমরা দাম স্থিতিস্থাপকতার কে আমরা ইপি দিয়ে বসাতে হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি। তো আমরা আগে মূল সূত্রটা লিখি। মূল সূত্র লেখার পর এখানে যদি আমরা এক্স দ্রব্য বের করতে চাই, আমরা সবগুলো নিচে জাস্ট এক্স বসাই দিলে আমরা আমাদের সূত্রটা পেয়ে যাব। তো আমরা এখানে এক্স গুলো বসিয়ে দিলাম। এরপর আমরা যে মানগুলো এগুলো বের করব। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা মান, এখানে যদি এখানে আমি পাশে করছি, আপনারা ডান পাশে করবেন। তো প্রথমে আসে হচ্ছে আমাদের যে পি এর মান, পি এর মান হচ্ছে পি এর ঘরের প্রথমটা, এবং এখানে যে ডেল্টা পি হচ্ছে দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা, অর্থাৎ 14 - 12, এটা হচ্ছে ডেল্টা পি। আর ডেল্টা মানে হচ্ছে পরিবর্তন, অর্থাৎ দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করতে হয়। এরপর এবার আমরা কিউ এর মানগুলো বের করব। তো প্রথমে কিউ এক্স এর মান বের করব, যেটা হচ্ছে কিউ এর ঘরের প্রথমটা, এবং এরপর আমরা যখন ডেল্টা কিউ বের করব, ডেল্টা কিউ হচ্ছে দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা, অর্থাৎ এখানে আমাদের ডেল্টা কিউ বের করতে হবে 8 - 12। তো আমরা এখানে মানগুলো বের করলাম, এবং এখন জাস্ট মানগুলো আমাদের যে সূত্র সেখানে বসিয়ে দেব। ডেল্টা কিউ এর মান বসালাম এবং ডেল্টা পি এর মান বসালাম, এবং পি এবং পি এর মানগুলো আমরা বসাবো। তো কিউ এর মানও সেম। তো এখন আমরা উপরেগুলো উপরে গুণ করব, নিচের গুলো নিচে গুণ করব। তো 4 × 12 = 48, এবং এখানে একটা মাইনাস চিহ্ন আছে, এবং এখানে হচ্ছে 12 × 24। তো এটা ভাগ করলে আমরা পাচ্ছি 2 -2। তো এখানে দাম এবং আইসি হিসাবকতায় যদি মাইনাস চিহ্ন আসে, তখন আমরা এই মাইনাস চিহ্নটা বাদ দিই, এবং এই মাইনাস চিহ্ন বাদ দিয়ে আমরা মূলত লিখি হচ্ছে পরম মান বিবেচনা করে, অর্থাৎ এখানে মাইনাসটা বাদ দিয়ে জাস্ট পূর্ণ সংখ্যাটা লিখবো এবং পাশের দিকে দিয়েও পরম মান বিবেচনা করে। তো এখানে যে আইসি স্থাপকতা এবং দাম স্থাপকতা, এটার মান যদি হয় 1 থেকে বেশি, তখন সেটাকে আমরা বিলাসজাত দ্রব্য বলি, এবং 1 বা 1 এর কম হলে সেটাকে আমরা নিত্য প্রয়োজনীয় বলি। তো আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখি। 2টা দ্রব্যের যে প্রকৃতি বের করতে বলতেছে। তো 2টা দ্রব্যের প্রকৃতি বললে আমরা মূলত বুঝবো আমাদেরকে আর স্থিতিস্থাপকতা করতে বলা হয়েছে। তো আর স্থিতিস্থাপকতা 2টা দ্রব্যের, একটা দ্রব্যের দাম এবং আরেকটা দ্রব্যের পরিমাণ ধরতে হয়। তো আমরা এখান থেকে যেখানে যেহেতু এক্স দ্রব্যের দামটা দেওয়া আছে এবং ওয়াই দ্রব্যের এখানে একটা পরিমাণ দেওয়া আছে, জন্য আমরা এক্স দ্রব্যের দাম ধরবো এবং ওয়াই দ্রব্যের পরিমাণ ধরবো। আমি এখানে সূচিটা করে নিচ্ছি। পি এক্স অর্থাৎ প্রাইস অফ এক্স, এক্স দ্রব্যের দাম, এবং ওয়াই দ্রব্যের যে পরিমাণটা এটা আমরা ধরবো। তো আমরা এটা মানগুলো ধরে নিচ্ছি। এবার আমরা জাস্ট এবার আমাদের যে সূত্রটা, সূত্রের মধ্যে কিছুটা রিপ্লেস করলে আমরা আমাদের আর আর স্থিতিস্থাপকতার সূত্র পেয়ে যাবো। আমরা আর আর স্থিতিস্থাপকতার যে সূত্রটা, এটা দাম স্থিতিস্থাপকতার মতো, জাস্ট এখানে 2টা দ্রব্যের এক্স এবং ওয়াই গুলো যুক্ত করতে হবে।
এবং আর আর স্থিতিস্থাপকতাকে আমরা ইসি দিয়ে প্রকাশ করি, অর্থাৎ ক্রস ইলাস্টিসিটি। তো আমরা আগে আমাদের মূল সূত্রটা লিখলাম। মূল সূত্র লেখার পর যার মান যেটা, অর্থাৎ পি হচ্ছে এক্স এর মান, অর্থাৎ এক্স এ আমরা পি দিলাম, এই জন্য আমরা পি এর নিচে এক্স দিব সবগুলো, এবং আমরা কিউ এর নিচে ওয়াই দিব। তো আমাদের এই যার আর এস সূত্র হয়ে গেল। এবার আমরা এখানে মানগুলো বের করব। আপনারা জানেন পি হচ্ছে পি এর ঘরের প্রথমটা, এবং এরপর ডেল্টা পি হচ্ছে আমাদের দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা। আমরা দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করে ডেল্টা পি বের করলাম। একইভাবে আমরা কিউ এর মানগুলো বের করব। কিউ হচ্ছে কিউ এর ঘরের প্রথমটা, এবং ডেল্টা কিউ হচ্ছে কিউ এর ঘরের দ্বিতীয়টা। তো আমাদের এখানে মান বের করা শেষ। আমরা এখন যে মানগুলো পেলাম এই মানগুলো আমাদের সূত্রের মধ্যে বসিয়ে দিব। তো সূত্রের মধ্যে আমরা ডেল্টা কিউটির মান বসালাম, এবং এরপর হলো আমরা আমরা ডেল্টা পি এর মানটা বসাবো, এরপর পি এর মান বসাবো, এবং শেষে কিউ এর মানটা বসাই দিব। তো আমরা এখানে মানগুলো বসালাম, এবং উপরের গুলো উপরে গুণ করবো, নিচের গুলো নিচে গুণ করবো আমরা। তো গুণ করার পর এবার আমরা এটা ভাগ করব। ভাগ করার পর আমরা 1 পয়েন্ট সামথিং পাচ্ছি, অর্থাৎ এটা আর আর স্থিতিস্থাপকতার মান আমরা পাইছি 1, অর্থাৎ ধনাত্মক। তো আর আর স্থিতিস্থাপকতার মান যদি, এখানে একটা শর্ত আছে, এটা যদি 0 থেকে বেশি হয়, অর্থাৎ ধনাত্মক হয় বা পজিটিভ হয়, তখন সেটাকে আমরা পরিবর্তক দ্রব্য বলি। এবং আর আর স্থিতিস্থাপকতার মান যদি হয় আমাদের 0 থেকে কম বা মাইনাস আসে, তখন সেটাকে আমরা বলি মূলত পরিপূরক দ্রব্য। এবং আর আর স্থিতিস্থাপকতার মান যদি হয় 0, তখন সেটাকে আমরা বলি সম্পর্কহীন দ্রব্য। তাহলে ইসি মান যদি হয় 0, এবং এখানে যদি আমরা 0 মান পাই, তাহলে সেটাকে আমরা মূলত সম্পর্কহীন দ্রব্য বলবো। তো এখানের মধ্যে আমাদেরকে যেহেতু বলা হয়েছে দুটো রূপের প্রকৃতি বের করার জন্য, তো এখানে প্রকৃতি বলতে বোঝাচ্ছে এই দুইটা কোন দ্রব্য। তো এটার আমরা যেহেতু মান পেলাম ধনাত্মক, অর্থাৎ 0 থেকে বেশি, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা একটা পরিবর্তক দ্রব্য। পরিবর্তক মানে হলো আমরা যে সিম বা গ্রামীণের পরিবর্তে রবি সিম ইউজ করি, এটাই আমরা মূলত পরিপূরক পরিবর্তক দ্রব্য বলে থাকি। এবার আমরা তৃতীয় অধ্যায়ে চলে আসি। আমি তৃতীয় অধ্যায়ে একটা প্রশ্ন রেডি করে রেখেছি। মানে কে দেওয়া আছে, কে মানে ক্যাপিটাল, এল মানে হচ্ছে লেবার বা শ্রম, এবং টিপি মানে হচ্ছে টোটাল প্রোডাকশন বা মোট উৎপাদন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কে এর মানগুলো সবগুলো একই, তো একই মানগুলো আমরা না ধরলেও চলে। আমরা পরিবর্তনশীল যে মানগুলো সেগুলো নিয়ে মূলত চিত্র আঁকতে হয়। তো এখানে যেহেতু টিপি রেখা আঁকতে বলছে, জন্য আমরা টিপির মানও দেওয়া আছে, তো আমরা রেখাটা আঁকবো। আমরা জানি যে রেখা আঁকতে হয় তার মানগুলো উপরে ধরতে হয়। তো আমরা লম্ব অক্ষে এখানে আমাদের টিপি এর মানগুলো ধরবো, এবং ভূমি অক্ষে কিউ এর মানগুলো ধরবো। তো 0 থেকে শুরু করলাম আমরা। এখানে এল এর সর্বোচ্চ মান হচ্ছে 4, জন্য আমরা 1 2 3 4 ধরলাম, এবং টিপি এর সর্বোচ্চ মান যেহেতু 100, তো সেক্ষেত্রে আমরা এখানে 20 করে করে ধরতেছি। এবার আমরা রেখাটা আঁকবো। তো এটা 1 একক হলে এটার মান হচ্ছে 40। তো আমরা একটা বিন্দু পেলাম। এরপর 2 হলে হলো 70, এরপর 3 এর মান হলো 90। এইভাবে আমরা একটার পর একটা আঁকবো। এরপর 4 এর মান হচ্ছে 100। তো এখানে আমরা আমাদের রেখাটা পেয়ে গেলাম। এখন সংমিশ্রণ বিন্দুগুলো আমরা দিয়ে দিচ্ছি এ বি সি ডি, এবং এটা হলো একটা টিপি রেখা। তো আমরা ব্যাখ্যাটা জানি, ব্যাখ্যা দিয়ে লিখতে হয় ভূমি অক্ষে এল এবং লম্ব অক্ষে ডিসি ধরি। তো এল সমান 1 এবং টিপি সমান 40 হলে সমানের বিন্দু A, এবং একইভাবে বি সি ডি নির্ণয় করি, এবিসিডি যোগ করি। সুতরাং এটা আমরা টিপি রেখাটা পেয়ে গেলাম, বা এভাবে আমরা টিপি রেখা পাই। এবার হচ্ছে আমরা এটা উদ্দীপকের ক্রমশঃ প্রান্তিক উপযোগ বিধিকে সমর্থন করে কিনা সেটা ব্যাখ্যা করব। এটা অনেকটা আমাদের যে প্রান্তিক উপযোগের মতো আগের অধ্যায়ে আমরা যেটা করলাম। তো এখানে জাস্ট উপযোগের পরিবর্তে উৎপাদন হচ্ছে। তো আমরা জানি যদি মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে, তখন সেটাকে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলি। এখানে দেখেন 1 এককে উৎপাদন হচ্ছে 40, কিন্তু 2 এককে হচ্ছে 70, কিন্তু এখানে তো 80 হওয়ার কথা, এবং 3 এককে হচ্ছে 90, কিন্তু এখানে হওয়ার কথা 120। তো এখানে উৎপাদন ঠিকই বাড়ছে, কিন্তু মোট উৎপাদনটা ক্রমহ্রাসমান হারে বাড়ছে। তো যেটাকে আমরা মূলত বলি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ উৎপাদন বিধি। তো এখানে আমরা উৎপাদনটা করার জন্য একটা উৎপাদনের মানটা বের করতে, অর্থাৎ প্রান্তিক উৎপাদনের মানটা বের করতে হবে। তো প্রান্তিক উৎপাদনের মান বের করার পর আমরা দেখতে পাবো মূলত এখানে যে মানগুলো সেটা আস্তে আস্তে কমে আসছে। তো আমরা এমপি এর মানগুলো বের করতেছি, মার্জিনাল প্রোডাকশন বা প্রান্তিক উৎপাদন। তো আমি এটা সূচিটা তৈরি করে নিচ্ছি। তো প্রান্তিক আমরা প্রথম বারেরটা বসিয়ে দেবো, তারপর দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা, এটা 30 একক।
এরপর 20 একক এবং এরপর হচ্ছে 10 একক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রান্তিক উপযোগের মানগুলো কমে আসতেছে, যেটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধিকে সমর্থন করে। তো এটার জন্য আমাদেরকে যে এখানে চিত্রটা আঁকতে হবে, তো চিত্রের মধ্যে ভূমি অক্ষে আমরা এল এবং লম্ব অক্ষে এম এর মানটা ধরে একটা চিত্র এঁকে দিব, এবং আমরা সংখ্যাটা জাস্ট ওই যে প্রান্তিক উপযোগের মতো উপযোগ বিধির মতো করে দিব। মানে তো বলার পর এইভাবে আমরা চিত্রটা কমপ্লিট করে ফেলবো। আপনারা আশা করছি এটা পারবেন, তো আমি চিত্রটা আর করাচ্ছি না। তো আমরা আরেকটা প্রশ্ন ধরে নিলাম। এখানে কিউ, টিএফসি এবং টিবিসি দেওয়া আছে। টিএফসি মানে টোটাল ফিক্সড কস্ট, অর্থাৎ টিবিসি হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট বা মোট পরিবর্তনশীল ব্যয়। টোটাল ফিক্সড কস্ট যেটা স্থির সেজন্য সবগুলো মান সেম হয়। তো এখান থেকে আমরা মূলত এই যে মোট খরচ রেখা আঁকবো এবং এসি রেখার উপর আকৃতি পরিবর্তন করবো। এই দুটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখান থেকে মোট খরচ রেখা বা টিসি রেখা আঁকতে হলে টিসির মান গুলো প্রয়োজন। তো টিসি বের করার একটা সূত্র আছে, সেটা হলো টিএফসি প্লাস টিবিসি, অর্থাৎ টিএফসি আর টিবিসি মানগুলো যোগ করলে আমরা মূলত টিসির মানগুলো পেয়ে যাব। তো এক্ষেত্রে আমরা এখানের মধ্যে টিএফসি যদি বলা হয় টিবিসি মান বের করার জন্য, তখন টিসি থেকে টিএফসি বিয়োগ করতে হবে। একইভাবে টিসি মান বের করতে বললে টিসি থেকে একইভাবে টিএফসি বের করতে হলে টিসি থেকে আমরা টিবিসি বিয়োগ করব। তো আমরা এটা করি। এটা করার জন্য আমাদের যে ঘরগুলোর প্রয়োজন হবে, এর পাশে আরো আমাদের আরো একটা ঘরের প্রয়োজন হবে, সেটা হলো টিসি, অর্থাৎ কিউ, টিএফসি, টিবিসি এবং টিসি। আমরা টিসির মানটা বের করব টিএফসি এবং টিবিসি গুলো যোগ করে। আমি মানগুলো নিয়ে নিচ্ছি এখানে। তো আমি মানগুলো ধরে নিলাম, এবার আমরা যোগ করব টিএফসি এবং টিবিসি। টিএফসি টিবিসি যোগ করে করে আমি মানগুলো বসাচ্ছি। টিবিসিতে যেহেতু সবগুলো মান 10, আমি এখানে ডট ডট দিলাম, আপনারা ডট ডট না দিয়ে সরাসরি মানগুলো লিখবেন। তো আমরা এইভাবে একটা টিসি রেখা পেয়ে গেলাম এবং সেটা এখন আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। এখানে সর্বোচ্চ যেহেতু 120, তো আমরা এখানে চাইলে 20 করে করে ধরতে পারি। আপনারা এইভাবে ধরে এটা করে ফেলবেন, আশা করছি আপনি এটা করতে পারবেন। আমি এটা আর করাচ্ছি না। তো এসি রেখা নির্ণয়ের জন্য আমাদের কিউ আর টিসি প্রয়োজন, জন্য আমরা মাঝখানে দুটা মুছে দিচ্ছি। আপনারা নতুন করে একটা সূচি তৈরি করবেন যেখানে থাকবে কিউ, টিসি এবং এসি, যেহেতু আমরা ঘ নাম্বারের এসি রেখাটা নির্ণয় করব। তো এসি রেখা নির্ণয় করার জন্য কিউ, টিসি এবং এসি প্রয়োজন। আমাদের যে এসি মানটা প্রয়োজন এবং এসি মানটা আমরা মূলত টিসি থেকে বের করি। টিসি কে যদি আমরা কিউ দিয়ে ভাগ করি, তখন আমরা এসি মানগুলো পেয়ে যাই। আমরা জানি এভারেজ বের করতে হয় টোটালকে কিউ দিয়ে ভাগ করে, তো আমরা ভাগ করে মানগুলো বসিয়ে দিই। 48কে 3 দিয়ে ভাগ করলে 16। তো এভাবে আমরা একটা একটা মান বসিয়ে নিচ্ছি। এরপর আমরা এই যে মানগুলোকে আমরা সূচিতে আমরা রেখার মাধ্যমে প্রকাশ করব। এখানে আমাদের এখানে আমরা ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ দিলাম, এবং যে রেখা আঁকবো সেই রেখার মানগুলো উপরে ধরলাম, অর্থাৎ ইউ সরি এসি উপরে এবং কিউর মান নিচে। তো এবার এখানে সর্বোচ্চ যেহেতু 20, সেজন্য আমরা এখানে 10 করে করে 2 করে করে নিচ্ছি। তো আমরা 2 করে করে নিয়ে নিলাম এখানে। এরপর নিচের দিকে আমরা কিউর মানগুলো 1 2 3 4 5 6 এইভাবে ধরলাম। এবার কিউ সমান যদি 1 হয়, আমাদের এসি এর মান হচ্ছে 10। তো আমরা 1 হলে 10 সরি 20 এটা আমরা ধরে নিলাম, এবং 2 এর মান হচ্ছে 18। এরপর 3 একইভাবে আমরা বাকিগুলো করে দিব। তো আমি এখানে এটা ফার্স্ট করে দিচ্ছি। তো আমরা আমাদের বিন্দুগুলো সবগুলো যোগ করে নিলাম, এবং এটা আমরা বিন্দুগুলোর সংমিশ্রণ বিন্দুগুলো দিয়ে দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইউ আকৃতির, অর্থাৎ আমাদের যে আকৃতি বলা হয়েছে তাহলে সেটা হচ্ছে একটা ইউ আকৃতির। তো আমরা ভূমি অক্ষ লম্ব অক্ষে কি দিলাম বলে আমরা ব্যাখ্যাটা বলার পর শেষের দিকে বলবো এটা হচ্ছে একটা ইউ আকৃতির রেখা। তো এটাই ছিল মূলত এটা এসি রেখার আকৃতির উপর ব্যাখ্যা। এখানে আমি আরেকটি প্রশ্ন লিখলাম যেটা পরীক্ষার জন্য কম গুরুত্বপূর্ণ। টিবিসি এবং টিএফসি মান দেওয়া আছে এবং এখান থেকে টিবিসি রেখা আঁকতে হবে। তো টিবিসি রেখা আঁকতে হলে টিবিসির মানগুলো উপরে তুলতে হবে এবং কিউর মানগুলো নিচে দিয়ে আমরা রেখাটা এঁকে ফেলবো। এরপর এসি এবং এমসি রেখার সম্পর্কে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি এটা গতবার পরীক্ষায় চলে আসছে। এটা আমাদের একই চিত্রের মধ্যে এসি এবং এমসি রেখা এঁকে ফেলতে হবে, এবং এখানের মধ্যে লম্ব অক্ষে এসি এবং এমসি আমরা ধরবো। তো এসি এবং সি ধরার পর আমরা এই রেখাটা নির্ণয় করে ফেলবো, অর্থাৎ একই চিত্রের মধ্যে দুটো রেখা আঁকতে হবে, প্রথমে এমসি এরপর এসি, এভাবে আমরা আঁকবো।
আঁকার পর দেখা যাবে এখানের মধ্যে প্রথম দিকে এসি এবং এমসি সমান হবে, এবং এরপর দেখা যাবে এসি এবং এমসি দুটাই হয়তো কমতেছে বা বাড়তেছে, হয়তো কমতে পারে, না হয় বাড়তে পারে, অর্থাৎ মানগুলো কমবে বা বাড়বে। তো সেক্ষেত্রে কমবে বা বাড়লেও একটার মান কিন্তু অন্য থেকে বেশি থাকবে, তো যেটা বেশি থাকবে সেটা আমরা গ্রেটার দেন দিয়ে লিখবো। এবং এরপরে যে অবস্থাটা আমাদের আসবে সেটাও হয়তো কোন একটা মান বাড়বে এবং কোন একটা মান কমবে। তো সেক্ষেত্রে যেহেতু প্রথমটা যদি এসির মানটা বেশি হয়, পরবর্তী দেখা যাবে এমসি এর মানটা বেশি হবে, তো সেক্ষেত্রে এমসি গ্রেটার দেন এসি। তো এটাই হচ্ছে এসি এবং এমসি এর সম্পর্কে, এটা একটু দেখে নিলাম, এটা যদিও কম গুরুত্বপূর্ণ, যে না এটা আমি করালাম না। তো আমরা পরবর্তী দিয়ে চলে যাই। তো আমরা নবমতে একটা প্রশ্নের মধ্যে চারটা প্রশ্ন ধরে নিলাম, দুটো ইম্পর্টেন্ট এবং দুটা টপিক ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ভোগ সমীকরণ থেকে ওয়াই নির্ণয় বা জাতীয় আয় নির্ণয়, এবং একটা জাতীয় আয় পরিমাপ পদ্ধতি। যে আমাদের তিনটা পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো মুখস্থ করে নিতে হবে আপনাদের। একটা আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি, উৎপাদন পদ্ধতি, এবং এখান থেকে আমরা এই যে ভোগ সমীকরণটা দেওয়া আছে, ভোগ সমীকরণ থেকে জাতীয় আয়টা নির্ণয় করব। তো এখানে সি হচ্ছে ভোগ সমীকরণ, এবং আয় হচ্ছে বিনিয়োগ ব্যয়, এবং জি হচ্ছে সরকারি ব্যয়। এবং এখানে যে সি ভোগ সমীকরণে দেওয়া আছে সেখানে আমরা ওয়াই এর মানটা নিচ থেকে ধরে একটা সূচি তৈরি করব, এবং ওই সূচির আলোকে মূলত ভোগ রেখাটা আঁকবো। তো ওয়াই এর মানটা নিচ থেকে ধরে 10 20 এভাবে ধরে বা 100 200 ধরে আমরা একটা সূচি তৈরি করে এটা আপনারা এঁকে নেবেন। আমি এটা রাখছি না এখানে। লম্ব অক্ষে সি এর মান বা ভোগ সমীকরণের যে ভোগের মানগুলো, এবং ভূমি অক্ষে ওয়াই এর মান ধরে আমরা চিত্রটা এঁকে ফেলবো। তো আমি এটা আর দেখাচ্ছি না, আমি পরের প্রশ্ন থেকে শুরু করছি। আমাদের যে 2 নম্বর প্রশ্নটা, উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। তো ভারসাম্য আয়ের যে সূত্রটা সেটা আমরা লিখি, ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। তো এখানের মধ্যে এক্স হচ্ছে রপ্তানি এবং এম হচ্ছে আমদানি। এই দুটো যদি দেওয়া না থাকে তাহলে আমাদের সূত্রের মধ্যে এটা লেখার দরকার নেই, আমরা জি পর্যন্ত লিখবো। অর্থাৎ যতটুকু আমাদের মান দেওয়া থাকবে আমরা সূত্রের মধ্যে ততটুকুই লিখবো। তো এখন আমরা জানি ভারসাম্য জাতীয় আয়, এটা আমি সূত্রটা লিখে নিচ্ছি। এবার আমরা মানগুলো বসাবো। আমরা চাইলে মানগুলো উদ্দীপক থেকে বাইরে দিয়ে লিখতে পারি, অথবা এইভাবে চাইলে ডান পাশেও লিখতে পারি। আমরা সি এর মানটা বসালাম এখানে, এবং আই এর মান বসালাম 100, এরপর জি এর মান 100। তো এগুলো বসিয়ে আমরা আমাদের সমীকরণের মধ্যে মানগুলো বসিয়ে নিব। সি সমান 100+0.5 ওয়াই, এবং আই এর মান হলো 100, এবং জি এর মান হলো 100। এবার আমরা ওয়াই অক্ষরটা একদিকে নিয়ে আসবো, এটা প্লাস এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তো ওয়াই থেকে -0.5 ওয়াই আমরা বিয়োগ করে দিব, এবং এই তিনটা 100 যোগ করলে আমরা পাচ্ছি 300। তো ওয়াই মান হচ্ছে সবসময় একটা পাশের সহগ 1 থাকে। তো 1 থেকে যদি আমরা 0.5 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 0.5 ওয়াই সমান হচ্ছে 300। এখানে আমাদের মনে রাখতে হবে সবসময় ওয়াই মানে সবসময় 1 থাকে। এই জন্য এখানে অন্য কোনো সংখ্যা থাকলে আমরা 1 থেকে মূলত বিয়োগ করবো, অথবা 1 থেকে বিয়োগ করে আমরা এখানে মানটা বসাবো, কারণ যেহেতু ওয়াই মানে হচ্ছে 1 হয়। তো এখানে আমরা 300 লিখলাম, বা এখান থেকে আমরা ওয়াই এর মানটা বের করলাম। 300 কে 0.5 দিয়ে ভাগ করলে আমরা ওয়াই এর মান পেলাম 600। তো এটা ছিল আমাদের ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করলাম আমরা। এরপর আমরা পরের প্রশ্নটাতে আসি, পরিবর্তিত বিনিয়োগের ভোগ ব্যয় ও জাতীয় আয়ের পরিবর্তন কি হবে। অর্থাৎ এখানে যে আমাদের আরেকটা আয়ের মান দেওয়া আছে, আয় সমান 150, অর্থাৎ আমরা এখানে যে আয়ের যে মানটা বসিয়ে ভোগ ব্যয় এবং সি এর পরিমাণটা, এবং আমরা আবার ভারসাম্য জাতীয় এটা বের করবো। তো এখানে জাস্ট একটা জায়গায় চেঞ্জ হবে, মানে ভারসাম্য জাতীয় আয় ওয়াই সমান আমাদের সূত্র সেম থাকবে, আমরা জাস্ট আয়ের জায়গায় 100 এর জায়গায় 150 লিখবো। তো আমি এই জায়গায় একটু করে চেঞ্জ করে দিচ্ছি, আপনারা এটা লিখবেন। এখানে জাস্ট আমরা আয়ের জায়গায় যদি 100 এর পরিবর্তে আমাদের যেটা পরিবর্তিত বিনিয়োগের কথা বলা হয়েছে, তো সেটা আমরা যদি বসিয়ে দিই, ওয়াই ওয়াই এখানে আয়ের যে মানটা সেটা আমরা চেঞ্জ করে আই প্রাইম দিচ্ছি, যেহেতু আগেরটা আমরা আই ধরছি এবং এটা আমরা আই প্রাইম ধরছি। তো এখানে 100 এর জায়গায় 150 হচ্ছে যেহেতু পরিবর্তিত, তো এখানের মধ্যে জাস্ট 50 50 করে বাড়বে সবগুলোতে। তো বের করার পর আমরা এখানে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 700। তো আমরা বলতে পারি যে পরিবর্তিত বিনিয়োগের কারণে এখানে যে ওয়াই এর মানটা বা ভারসাম্য জাতীয় আয় পরিবর্তন হবে। তো ভারসাম্য জাতীয় আয় তো আমরা এখানে বের করলাম। এবার আমরা ভারসাম্য জাতীয় ওয়াই ওয়াই এর মানটা যদি আমরা ভোগ সমীকরণে বসাই, তাহলে আমরা সি এর মান বা ভোগ ব্যয়ের মানটা পেয়ে যাব। তো এখানে আমাদের যে ভোগ সমীকরণ সেটা হলো, আমরা ওয়াই সমান যদি 700 হয়, সি সমান হলো 100+0.5 ওয়াই। তো আমরা ওয়াই এর জায়গায় 700 মানটা বসাইলাম ওয়াই এর মান। তো এখন আমরা ক্যালকুলেশন করবো, এটাকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি মূলত 450। অর্থাৎ এখানে যে আয়ের পরিবর্তিত মানটা যদি হয়, তো সেক্ষেত্রে আমাদের ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ পরিবর্তন হবে, এবং আমাদের যে ভোগ ব্যয় সেটা পরিমাণ হবে মূলত 450। এরপর আমরা সরকারি ব্যয় যদি দ্বিগুণ করা হয়, তো এখানে জাস্ট সরকারি ব্যয় যে আমরা এখানে যে হিসাব করি সরকারি ব্যয়, তো
তো জি এর জায়গায় চেঞ্জ করে দিলে বাকি সূত্র সবগুলো সেম থাকবে, শুধু আমরা এই জি এর জায়গায় যে আমাদের এখানের মধ্যে আমাদের সমীকরণটাও সেম থাকবে, আমাদের যে বুক সমীকরণ। তো আমরা এখান থেকে জাস্ট এই যে সরকারি ব্যয় দ্বিগুণ করা হলে সরকারি ব্যয়ের জায়গায় জি এর জায়গায় আমরা এটাকে দ্বিগুণ বললে দ্বিগুণ করে দেবো, যা বলবো তা করে দিব। তো এখন সূত্রের মধ্যে জাস্ট জি চেঞ্জ হবে আর বাকি সবগুলো সেম থাকবে, এবং এরপর আমরা দেখতে পাবো জি এর পরিবর্তন হওয়ার কারণে আমাদের যে ভারসাম্য জাতীয় হয় সেটারও পরিবর্তন হবে।